শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। মেগা প্রকল্প, ঋণ চুক্তি, জ্বালানি ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অর্থনীতির শ্বেতপত্র কমিটি। মঙ্গলবার পরিকল্পনা কমিটির দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কি নিয়ে কমিটি কাজ করবে তা চিহ্নিত করা হয়েছে। এজন্য অংশীজনের সাথে আলোচনা শুরু হবে শিগগিরই। তিনি বলেন, দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে। 2-3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রারম্ভিক একটি রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। এছাড়া আগামী 2 মাসের মধ্যে কমিটির কাজ শেষ হবে বলেও জানান তিনি। কি বিষয়ের উপর আমরা মনোযোগ দিব সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি। সেই বিষয়গুলোকে কিভাবে লিখবেন সেটার দায়িত্ব বন্টন করেছি। বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। সেই আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। আগামী 2 মাসের ভিতরে কিভাবে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব সেটার ব্যাপারেই আজকে সিদ্ধান্ত হয়েছে। পাসপোর্ট ছাড়া এখন থেকে এনআইডি দিয়েই ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা ক্রয় করা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে এক্সচেঞ্জগুলোকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। এদিকে পুনর্গঠন করা 8 ব্যাংকের পর্ষদের সাথে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। পুনর্গঠন করা 8টি ব্যাংকের পর্ষদের সাথেই বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষিতে মঙ্গলবার গভর্নরের সাথে বৈঠকে বসেন সদ্য এসালম গ্রুপের প্রভাবমুক্ত হওয়া ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ সদস্যরা। বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান জানান, আলোচনায় প্রাধান্য পেয়েছে অনৈতিকভাবে এসালম গ্রুপের মওকুফ করা 2320 কোটি টাকার সুদের বিষয়টি। এ সময় তারল্য সংকট কেটে গেছে বলেও দাবি করেন তিনি। আমাদের ব্যাংকিং খাতে তো সমস্যা আছে, আপনারা জানেন। শুধু আমাদের ন্যাশনাল ব্যাংক তো না, আরও ব্যাংক আছে। আমরা ওভারঅল কথা বলছি, আমরা আমাদের সমস্যার কথা বলছি, আমরা কিভাবে সমাধান করব সেটা দিছি, এবং ওনারা আশ্বাস দিচ্ছে যে সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে। একই দিনে গভর্নরের সাথে বৈঠক করে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সাংবাদিকদের জানান, পাসপোর্ট ছাড়াও এখন থেকে ডলার ক্রয় করা যাবে এনআইডি দিয়ে। এন্ডোর্সমেন্ট সীমা বাড়িয়ে করা হয়েছে $5000। এনআইডি এগেইনস্ট আমরা মুদ্রা ক্রয় করব। একজন ভদ্রলোক একজনকে নিয়ে আসলো, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এন্ডোর্সমেন্টটা বাধ্যতামূলক করা হয়েছে। আগের মতোই ব্যাংকের তুলনায় $1 বেশি দরেই ডলার বিক্রি করবে এক্সচেঞ্জগুলো। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই খেলাপি ঋণ এবং সংস্কার এই বিষয়ে। আমরা জানি যে ব্যাংক খাত সহ আর্থিক খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বিস্ময়কর তথ্য হলো যে মাত্র 2009 সালেও, অর্থাৎ 2009 সালে কিন্তু আমরা দেখেছি যে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ অনেকটাই কম ছিল। 2009 সালে আমরা যে খেলাপি ঋণ মাত্র 29,000 কোটি টাকার মতো ছিল, সেটি কিন্তু এখন 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর বাইরেও যদি 1 বছর আগের কথাও বলি, সেখানেও কিন্তু খেলাপি ঋণ বহুগুণ বেড়েছে। সব মিলিয়ে খেলাপি ঋণ বাড়ছে, অন্যদিকে সংস্কারের চ্যালেঞ্জ রয়েছে। এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন ব্যাংকার রয়েছেন, একজন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনুদ্দিন রয়েছেন আমাদের সঙ্গে। আজকে আমরা তাকে স্বাগত জানাতে চাই। বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি ফারুক মঈনুদ্দিন আপনাকে। আমরা আজকে খেলাপি ঋণ এবং সংস্কার নিয়ে একটু কথা বলতে চাই। এর বাইরেও সার্বিকভাবে ব্যাংক খাতের চলমান পরিস্থিতি নিয়ে আপনার কাছে জানতে চাইব। দীর্ঘ অভিজ্ঞতা আপনার ব্যাংক খাত নিয়ে। আমরা যদি শুরুতেই যে প্রশ্নটি আসলে রাখতে চাই আপনাকে, যে আমরা দেখেছি গত 15 বছর আসলে ব্যাংক খাতে কীভাবে লুটপাট করা হয়েছে, যার চিত্র এখন দেখছি যে একের পর এক পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এই যে 2,11,000 কোটি টাকা এসে দাঁড়ালো খেলাপি ঋণ, এটিকে আসলে যেটি 2009 সালেও আমি যেটা বলছিলাম দর্শকদেরকে, মাত্র 22,000 কোটি টাকা ছিল 2009 সালে। এই অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে আসলে রাষ্ট্র নিজেই আসলে এক ধরনের আশ্রয় দিয়েছে কিনা, যে এই লুটপাটের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে কিনা, রাষ্ট্রের যারা সরকার প্রধান ছিলেন বা সরকার ছিলেন তারা আসলে এই ধরনের সহযোগিতা করেছে বলা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। একটা মজার বিষয় হচ্ছে যে গত 15 বছরের কথা যদি আমরা টানি,
তাহলে একটি মাত্র খাতে, এই যে ব্যাংকিং খাতের এই যে এইসব দুর্বলতা, ব্যবস্থার লুটপাট, এসব ব্যাপারে কিন্তু সবসময় মিডিয়া সোচ্চার ছিল। বিভিন্ন সময়ে প্রত্যেকটি নিউজ মিডিয়াতে, আপনার বিশেষ করে প্রিন্ট মিডিয়াতে কিংবা আপনার ইলেকট্রনিক নিউজ মিডিয়াতে বিভিন্ন সময় ব্যাংকের বিভিন্ন ধরনের অপতৎপরতা এবং তাদের বিভিন্ন ধরনের অনিয়ম সবকিছুর ব্যাপারে এইগুলো কিন্তু রেগুলার প্রকাশিত হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কারো কোনো কথাই কখনো কান দেওয়া হয়নি কিংবা এটাকে গ্রাহ্যের মধ্যে আনা হয়নি। একটি ইংরেজি দৈনিক এস আলম গ্রুপের একটা বড় ধরনের রিপোর্ট করেছিল এবং সেটা সম্পর্কে যাতে কোনো রিপোর্ট ছাপা না হয় সেরকম একটি উচ্চতর আদালতের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা আলটিমেটলি সাস্টেইন করে গেছে, তার মানে হচ্ছে এই জাতীয় লুটপাট কিংবা অপকর্মের জন্য এমনকি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। কিন্তু মিডিয়া কিংবা বিশ্লেষক যারা ছিল তারা কখনো এই ব্যাপারে পিছপা হননি। দুঃখের বিষয় যে এগুলো তো কখনোই কানে তোলা হয়নি, কারণ তার একটি মাত্র কারণ হচ্ছে যে এইটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কারণ যে কোনো ব্যাপার যে যাই বলুক না কেন এগুলো কোনোটাতে কান দেওয়া হয় এবং তার ফল আজকে আমরা পাচ্ছি। আমরা 2,11,000 কোটি টাকা বলছি এখনকার খেলাপি ঋণ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটি মাত্র ঘোষিত 2,11,000 কোটি টাকা। এটা নিঃসন্দেহে 5 লক্ষ কোটি টাকা। অনেকেই বলছেন এটি 5 লাখ কোটি টাকার বেশি। হ্যাঁ, এটা তাই হতে পারে যদি আমি সত্যিকার অর্থে শুধু খেলাপি, আপনারা যেটা বলছেন যে 2,11,000 কোটি টাকা খেলাপি ঋণ, এটি শুধুমাত্র সংজ্ঞা হিসেবে খেলাপি ঋণের সংজ্ঞায় ফেললে 2,11,000 কোটি টাকা। আর যেসব ঋণ বিভিন্ন রকমের খেলাপি ঋণের সংজ্ঞায় ফেলা হয়নি কিংবা খেলাপি ঋণকে বাঁচিয়ে রাখা হয়েছে কিংবা অন্য কোনো বিভিন্ন ভাবে বাংলাদেশ ব্যাংকের অতীতের বেশ কিছু কি বলবো খেলাপিকে উৎসাহী করার জন্য যেসব পদক্ষেপ কিংবা যেসব নীতিমালা জারি করা হয়েছিল তাদের ছত্রছায়ায় কিছু লোন এখনো লুকানো আছে, এগুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। তাছাড়া আপনার বেনামি ঋণ আছে, আপনার রাইট অফ করার ঋণ আছে, তারপরে উচ্চতর আদালতের নিষেধাজ্ঞা নিয়ে তাদেরকে খেলাপি বলা যাবে না, এরকম ঋণ যদি মিলিয়ে হয় সেটা 5 লক্ষ টাকা ছড়াবে, একদম নিঃসন্দেহে এটা বলা। জি ফারুক মনিরুদ্দিন, আমরা একটু যদি জানতে চাই যে এই খেলাপি এই যে মানে আমরা যদি গত 15 বছরের কথা বলি, যে এর আগের হিসাব যদি 2009 সালের কথা বলি, 22,000 কোটি থেকে যদি একেবারে সরকারি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ধরেও আমরা বলি 22,000 কোটি টাকা 2 লাখ ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ আমরা উন্নয়নের গল্প বললাম, জনগণকে বললাম আমরা এত পরিমাণ উন্নয়ন করেছি, এত অবকাঠামো তৈরি করেছি, কিন্তু আমার ব্যাংক খাতকে একেবারে নিঃস্ব রিক্ত বানিয়ে দিয়ে এবং সেটি 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল। এটা মানে এইটা কি ধরনের উন্নয়ন আসলে বলবেন স্যার? না, এটা তো আসলে দেখেন উন্নয়ন কিন্তু চোখ ধাঁধানো কিছু উন্নয়ন আছে, এটা স্বীকার করা যাবে না, কিন্তু আমাদের এখন দেখতে হবে সেই সব উন্নয়নের মধ্যে কোনো ফিনান্সিয়াল অথবা ইকোনমিক কোনো বেনিফিট ছিল কি। আমরা অনেক উন্নয়ন, অনেক ব্যাংক প্রকল্প দেখতে পাচ্ছি। একটা সিম্পল উদাহরণ দিই, চট্টগ্রামের কর্ণফুলী টানেল যেটা হচ্ছে আমাদের নিচ দিয়ে, এটা যখন তৈরি হয় আমি একজন লেম্যান, আমি তো প্রকৌশলী, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অপ্রয়োজনীয়, কারণ তার কয়েক মাইল উজানে একটি সেতু আছে, তারপরেও কয়েক মাইল উজানে আরেকটি পুরনো সেতু আছে। সেখানে এত বিশাল ব্যয়ে একটি নদীর নিচ দিয়ে যে টানেল, এটা কোনো প্রয়োজন ছিল কিনা। এটা এখন দেখা যাচ্ছে যে তখন যে প্রাক্কলন দেখানো হয়েছিল এটি থেকে যা আয় হবে তার 4 ভাগের 1 ভাগও এখন আয় হচ্ছে। সুতরাং এই যে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার আরেকটি বিষয় হচ্ছে আপনার এই পদ্মার উপরে রেল সেতু, এটিও কিন্তু একইভাবে প্রাক্কলন দেখানো হয়েছিল অনেক বেশি, কিন্তু সেটি ধারে কাছেও নেই বাস্তবতায়। তার অর্থ হচ্ছে এগুলোই যে এই যে লুটপাটের আরেকটি বিষয় ছিল যে এই জাতীয় বড় বড় মেগা প্রকল্পগুলোকে আর্থিকভাবে এগুলোকে ভায়াবল দেখিয়ে বড় কাজগুলো নেওয়া হচ্ছে যাতে এখান থেকে লুটপাট করা যায়। এটা একেবারে স্পষ্ট জনগণের কাছে, এটার জন্য আর এক্সপার্ট হতে হয় না এটা বোঝার জন্য। সুতরাং এই যে আমরা এই যে উন্নয়নের কথা বলে যাই বলে না কেন, আপনি ব্যাংকিং খাতকে মৃত্যু দশায় ফেলে নিয়ে আপনি একটু আগে বলছিলেন যে বিস্ফোরা, কিন্তু এটা আসলে ক্যান্সারাস ছিল। বিস্ফোরা তো তবু অনেক সময় সেরে যায়, ক্যান্সারাস হচ্ছে সত্যিকার অর্থে একেবারে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাওয়া এই ব্যাংকিং সেক্টর, এবং সেটি করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা সবসময় বলেছি সেটি হচ্ছে এইটার জন্য যে আইন প্রণয়ন করার দরকার ছিল কিংবা যেসব আইন প্রয়োজন ছিল সেই সব আইন প্রণয়ন যারা করবেন তারা নিজেরাই খেলাপি। আমাদের আগের সংসদের 70% সাংসদ ছিলেন ব্যবসায়ী,
এবং যারা সাংসদ ছিলেন তাদেরকে আমরা অনেককে চিনি, তাদের ব্যক্তিগত চরিত্র যদি আমরা দেখি, তারা একটি দেশে আইন প্রণীত হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। আমরা যদি ঝিনাইদহের আনার হত্যার কথা ধরি, তা আনারের মধ্যে একজন স্বর্ণ চোরাচালানি কেউ তারা নমিনেশন বিক্রি করে তারা এমপি করেছিল। সুতরাং এই যেহেতু আইন প্রণেতারা যখন দেশের আইন প্রণয়নের কাজে থাকে, তখন একটি দেশের নীতি, ব্যাংকিং, অর্থনীতি কোন জায়গায় যাবে সেটা খুব স্পষ্টই বোঝা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মন্ত্রীদের মধ্যে অনেকে ছিলেন ব্যবসায়ী, এমনকি আমাদের আগের অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনিও একজন ব্যবসায়ী। সুতরাং তারা এমন কোন আইন করবেন না এবং করেননি যে এটি ব্যবসায়ীদের বিরুদ্ধে যাবে। সবকিছু মিলে যেটা হয়েছে, তাদের ছিল সোনায় সোহাগা যাকে বলে। একদিকে আইন প্রণেতা, অন্যদিকে মন্ত্রী, অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা, এমনকি নিয়ন্ত্রক সংস্থাকে তারা ব্যবহার করেছে এইসব করার জন্য। সুতরাং আজকে যা হওয়ার তাই ঘটেছে। নাহলে আজকে আমাদের এত কথা, এই যে আমি যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য, এইসব কথা বলার কোনো প্রয়োজন তো পড়তো না। জি স্যার, আমরা একটু যদি বলি যে এই যে উন্নয়নের কথা আসলে বলছিলেন, যে ব্যাংক খাতকে একেবারে নিঃস্ব করে দিয়ে ক্যান্সারে পরিণত হয়ে যাওয়া একটা দেশের আর্থিক খাত, আবার আমরা দেখছি যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে 15 বছর ধরে, কিন্তু মানুষের মাথাপিছু ঋণ, আমি যদি আজকে 10 লাখ টাকা ছাড়িয়ে যায় মাথাপিছু ঋণ, তো সেই উন্নয়নের সুফল তো আসলে সব মানুষ পাননি, সেটাই বাস্তবতা। আর এখন যে ব্যাংক খাতের যে অবস্থা, আমরা দেখছি ইসলামী ধারার ব্যাংকগুলো সব থেকে বেশি পরিমাণ রুগ্ন এবং দুর্দশাগ্রস্ত, এবং এই যে ব্যাংকগুলো তার 9 থেকে 10টি ব্যাংকই আসলে ইসলামী ধারার ব্যাংক, যাদের প্রস্তুত ভেঙে দেওয়া হচ্ছে এবং পুনর্গঠন করা হচ্ছে। ইসলামী নামটাকে আমরা আসলে ব্যবহার করলাম কিনা, ধর্মীয় অনুভূতিটাকে ব্যবহার করলাম কিনা, আসলে সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং কিভাবে হলো এটা? আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে এটা বোঝার জন্য। প্রথম কথা হচ্ছে যে এই যে ইসলামী ব্যাংকের ব্যাংকিং কিংবা কোনো ব্যাংকের ইসলামী উইং, এটার ব্যাপারে আমার ব্যক্তিগত মত হচ্ছে এগুলো ঠিক ধর্মীয় বিষয়ে আসলে নয়। কারণ কথা হচ্ছে যে একই ব্যক্তি, কেউ আমরা দেখেছি আমাদের একই কাস্টমার যারা কেউ ইসলামী ব্যাংকে ব্যাংকিং করে, আবার কেউ কনভেনশনাল ব্যাংকে ব্যাংকিং করে, তাহলে তার ধর্মীয় ধর্মের ব্যাপারটা থাকছে কোথায়? তিনি একদিকে সুদ দিচ্ছেন, অন্য ব্যাংকের সুদ দিচ্ছেন, প্রফিট দিচ্ছেন। তার মানে তার মধ্যে কি ধর্মীয় বিষয়টি এসছে? তাহলে তো তিনি সম্পূর্ণভাবে শুধু ইসলামী ব্যাংকে ব্যাংকিং করেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে কোনো ব্যাংকের ইসলামী ব্যাংকিং কিছু উইং আছে, আমি সেটাকেও বলবো এটা ধর্মীয় কারণে নয়। কারণ কথা হচ্ছে ধর্মীয় কারণে যদি হতো তাহলে পুরো ব্যাংকটি ধর্মীয় কারণেই পুরো কনভার্ট করা হতো। আমি কনভেনশনাল ব্যাংকিং এর সুদ নিয়ে এবং ইসলামী ব্যাংকের প্রফিট নিয়ে দুটোকে এক করে আমি ডিভিডেন্ড দিচ্ছি, তাহলে সেখানে ধর্মবোধটা কোথায় থাকছে? আমি সেই সব বিতর্কে যাচ্ছি না, এটা নিয়ে অনেক কথা হবে। এখন আপনি যেটা বলছেন যে ইসলামী ব্যাংকগুলোর উপরে কেন একটি বিশেষ গোষ্ঠী চড়াও হয়েছিল, সেটা বলি, সেটা ধর্মীয় কারণ তো নয়। কারণ কথা হচ্ছে আমাদের দেশে ধর্মাচার এবং দুর্নীতি সবকিছু একসাথে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। এখন ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করার একটা বড় কারণ ছিল, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে ঋণ দান ক্ষমতা 5% বেশি ছিল। ইসলামী ব্যাংকগুলোতে যেন 92% তারা দিতে পারে ডিপোজিটের, আর কনভেনশনাল ব্যাংকগুলো সেগুলো দিতে পারে 87%, তার মানে 5% ডিফারেন্স দিতে হয়। 5টি-7টি ব্যাংক মিলে যদি 5% ডিফারেন্ট হয়, বেশি হয় তাদের ঋণ দান ক্ষমতা, তাহলে তাদের লুটপাটের পরিমাণটাও বাড়িয়ে নেওয়া সম্ভব, যেটি কনভেনশনাল ব্যাংকে 5% কম থাকতো। সেই কারণে ইসলামী ব্যাংকগুলোকে মূলত টার্গেট করা হয়েছিল, যাতে আপনার ডিপোজিটের 92% পর্যন্ত তারা দিতে পারে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী। কিন্তু আসলে দেখা গেছে বাস্তবে এটা 99% পর্যন্ত ছিল। তাহলে পুরো আমানতটা ঋণ হিসেবে তারা লুটপাট করে নিয়ে গেছে, এবং এটা সুবিধার জন্য তারা করা হচ্ছে। এর মধ্যে ধর্মীয় কোনো বোধ কিংবা ধর্মীয় কোনো দর্শন ছিল না। জি স্যার, আমরা বুঝতে পেরেছি, এটা আসলে আপনি একদম পরিষ্কার করেই বলেছেন, আসলে ধর্ম নয় সেখানে, বরং আসলে অপশাসন, দুঃশাসন, অনিয়মই চলেছে, যার ফলস্বরূপ আজকে আমরা ব্যাংকগুলোর অবস্থা দেখতে পাচ্ছি। স্যার, আমরা IMF কিন্তু $470 কোটি যে ঋণ দিয়ে আমাদেরকে দিয়েছেন, সেখানে কিন্তু শর্তই হচ্ছে যে 2024 সালে আমরা যেন খেলাপি ঋণ 10% নামিয়ে আনতে পারি। সেখানে আমরা দেখলাম যে 12% ছাড়িয়ে গেল। এই সবশেষ প্রান্তিকও গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে যে তথ্য জানতে পেরেছি, সেটি এখনো তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, 2,11,000 কোটি টাকা। আপনার কি মনে হয় যে আমরা আসলে 10% এটা নিতে পারবো? এখন যেভাবে রিফর্ম হচ্ছে, এটি চাইলে 2024 সালেও এটা তো এত কাছাকাছি সময় নিশ্চয়ই সম্ভব নয়। এটা আসলে নেওয়া সম্ভব, অতীতে যদি নেওয়া সম্ভব হয়নি, কারণ কথা হচ্ছে সদিচ্ছা ছিল না। মানে ঋণ খেলাপি ঋণ কমানোর জন্য আমরা সবসময় বলেছি, ওপেনলি
বলেছি যে এটির জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। সেই রাজনৈতিক সদিচ্ছা কখনো দেখা যায়নি, এবং কেন দেখা যায়নি তার একটু আমি সেটা বর্ণনা করলাম কেন দেখা যায়নি। যেখানে সবাই আইন প্রণেতারা নিজেরাই খেলাপি এবং ব্যবসায়ী, সেখানে হবে না। এখন যেহেতু একটি নির্মোহ এবং কোন ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সরকার এখন দেশ পরিচালনা করছেন, এবং সেন্ট্রাল ব্যাংকে যারা এসছেন কিংবা যিনি গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, যিনি দায়িত্ব নিয়েছেন কিংবা অর্থ উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, তাদের কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুতরাং আমরা এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে তারা কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু দেখবে না, সম্পূর্ণ রাজনীতি মুক্ত ভাবে তারা যা করার সেটা করবেন। এবং সেই কারণে যেই রাজনৈতিক সদিচ্ছা ছিল না, এখন সেই সদিচ্ছাকে সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে, এবং সেই সদিচ্ছাটি যখনই বাস্তবায়িত হবে তখন এই আপনার খেলাপির হারটা ধীরে ধীরে কমে আসবে। তবে আপনার সরকারি ব্যাংকগুলোতে যে হার সেটিকে কমানো আসলে কঠিন হবে, কারণ সেখানে সত্যিকার অর্থে অনেক বড় ধরনের অনেক ব্যত্যয় ঘটেছে। আর কঠিন হবে কিছু কিছু দুর্বল ব্যাংক যেখানে সত্যিকার অর্থেই স্পষ্ট ভাবে লুটপাট হয়েছে। আবার কিছু ব্যাংক আছে যেগুলোতে হয়তো এরকম ওপেনলি লুটপাট হয়নি ঠিকই, কিন্তু তাদের খেলাপি কমিয়ে আনা সম্ভব যদি আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করা যায়। আমাদের দেশে এখন যে আইন আছে সেটি যে খেলাপি ঋণ আদায় করা সম্ভব না তা নয়, কিন্তু কথা হচ্ছে যে আইনের কিছু সংস্কার প্রয়োজন, কিন্তু বিদ্যমান আইনেও কিন্তু এটা সম্ভব। যে কয়েকটা ভালো ব্যাংক আমাদের এখানে পরিচালিত হচ্ছে তারা তো কিন্তু বিদ্যমান আইনের মধ্যে পরিচালিত, সুতরাং সেখানে খেলাপি ঋণ 2-3% কেন? তার মানে কেউ যদি এটা প্রয়োগ করে ঠিকভাবে বর্তমান আইনি প্রয়োগ করে এবং রিলিজিয়াসলি প্রয়োগ করে তাহলে কিন্তু এটা সম্ভব। এখন এটা দেখতে হবে প্রয়োগটা কতখানি হচ্ছে, সেটি দেখার বিষয়। জি স্যার, আপনি যেটা বলছিলেন যে সরকারি ব্যাংকগুলোতে কিন্তু আমরা দেখলাম যে হিসাব করে প্রায় 33% খেলাপি ঋণ। এখন এটা আসলে একটু যতটা অস্বাভাবিক, এটিকে স্বাভাবিক করা বোধহয় একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি সেটাই বললাম তো, এটা কঠিন হবে। জি, কিন্তু আপনার কাছে স্যার সব মিলিয়ে আমরা জানি যে ডক্টর আহসান মনসুরের নেতৃত্বে এখন যে বাংলাদেশ ব্যাংক, নতুন বাংলাদেশ ব্যাংক, সেখানে তিনি যে রিফর্ম উদ্যোগগুলো নিচ্ছেন, সেখানে কোথাও মনে হচ্ছে কিনা যে আসলে এতগুলো ব্যাংক, এতগুলো মানুষের প্রয়োজন, সেখানে কোথাও জনবলেরও আসলে ঘাটতি, আমরা হয়তো যোগ্য লোককেও খুঁজে পাচ্ছি না, বসাতে পারছি না, এরকম মনে হচ্ছে কিনা একজন প্রাক্তন ব্যাংকার হিসেবে? দেখেন, জনবলের ঘাটতিটা কিন্তু আসলে আমাদের বেশ কিছু চলছিল। আমরা যেটা ইন্ডাস্ট্রিতে দেখতাম, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা যায় যে তার যোগ্য ম্যানেজার খুঁজে পাচ্ছেন না, এরকম কথা শুনতাম আমরা। এখন কথা হচ্ছে আরেকটি বিষয় আছে, আমাদের দেশে এখন যে কালচারটা হচ্ছে বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোতে, সরকারি ব্যাংকের কথা আমি আলোচনা আনছি না, সেখানে অনেক ধরনের জিনিস রয়েছে। সেখানে সেন্ট্রাল ব্যাংকের কোনো জনবল কিংবা ম্যানেজিং ডিরেক্টর নিয়োগের জন্য সেন্ট্রাল ব্যাংকের এখানে কোনো ভূমিকা রাখা হয়নি, এটা সম্পূর্ণভাবে চলতো ফিনান্স মিনিস্ট্রির নির্দেশে। সুতরাং সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু এমনকি প্রাইভেট ব্যাংকও দেখা যায় খুব কম ব্যাংকে আছে যারা বোর্ড সত্যিকার অর্থে একজন দৃঢ় এবং মেরুদণ্ড সম্পন্ন এমডি কে চান। সুতরাং সেটা একটা বড় ইস্যু। অনেক বোর্ড আছে যারা চান যে তাদের কথা এমডি মেনে চলবেন, তারা যেটাই বলেন সেটাই। সুতরাং সেখানে একটা বিষয় আছে। এখন সেটাও যদি সেন্ট্রাল ব্যাংকের একটা নতুন জিনিস হয়েছে যেটা আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, সেটা হচ্ছে যে এমডিকে নিয়োগ করা হবে, সেন্ট্রাল ব্যাংক তাদেরকে একটা ইন্টারভিউ করবে। যদিও সেই ইন্টারভিউটা কতখানি কার্যকর আমি ঠিক জানি না, কিংবা কিভাবে বাছাই করা হচ্ছে, কোন দৃষ্টিভঙ্গি থেকে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে জানি না। তবে সেন্ট্রাল ব্যাংকের এরকম একটি নজরদারি যদি থাকে, স্ক্রিনিং করার সময় সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা যদি থাকে, তখন হয়তো দেখা যাবে যে একেবারে অচরম অযোগ্য হয়তো কোনো লোক এখানে আসবেন না। এখানে শুধু তো এমডিতে হবে না, তো আসলে আমাদের ব্যাংকের টোটাল লোকবল কিংবা তাদের কোয়ালিটি, এই পুরোপুরি মানব সম্পদ বিভাগটাকে আরো বুস্ট আপ করতে হবে। তার জন্য আমি যেটা মনে করি, বাংলাদেশ ইনস্টিটিউট যে ব্যাংক ম্যানেজমেন্ট যেটি আছে, ব্যাংকারদের যেটা প্রশিক্ষণ, সেই প্রতিষ্ঠানটিকে এখন আরো কি বলবো, আরো শক্তিশালী করতে হবে। কারণ আমরা বিগত কয়েক বছরে দেখেছি সেন্ট্রাল ব্যাংক থেকে সেখানে অনেককে নিয়োগ দেওয়া হয় যাদেরকে শুধুমাত্র পুনর্বাসিত করার জন্য। সেখানে খুব বেশি রকমের যে ভ্যালু এডিশন হয়েছে আমি সেটা মনে করি না। এটিকে সত্যিকার অর্থে একটা একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে চলতে দেওয়া উচিত। এবং তার জন্য আপনি যে লোক বলার কথা বললেন যে পাওয়া যাচ্ছে না, সেটা একটা বড়, সেটা লং টার্ম ব্যাপার, কিন্তু কথা হচ্ছে এটা এখনই শুরু করা উচিত। এটা হচ্ছে এখনকার আমি মনে করি যে বর্তমান সরকারের একটা প্রায়োরিটি হওয়া উচিত। জি স্যার, নিশ্চয়ই আপনি অনেকগুলো বিষয় উঠে এসছে। আমরা অনুষ্ঠান শেষ করার আগে ছোট করে একটি বিষয় জানতে চাইবো যে সব মিলিয়ে আসলে ব্যাংক খাতে এখন যে ধরনের
রিফর্ম চলছে বা সংস্কার চলছে, সেই সংস্কার নিয়ে আপনি কতটা আশাবাদী এবং ব্যাংক খাতে এক ধরনের শৃঙ্খলা ফিরছে বলে মনে করেন কিনা, অথবা ব্যাংক খাতে আমরা যদি একটু ভালো খবর দিতে চাই সেটি আসলে দর্শকদেরকে কি দিতে পারি? প্রথম কথা হচ্ছে সবচেয়ে ভালো খবর যেটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা এখন একটি দক্ষ হাতে এসেছে। এটা হচ্ছে প্রথম ভালো খবর। দ্বিতীয় ভালো খবর আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে আমরা এতদিন পরে স্বীকার করেছি, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকার করেছি যে ব্যাংকগুলোতে অনেক দুর্বলতা আছে। যখন সরকার এটা স্বীকার করবেন তখন এটি আমানতকারী বা জনগণের জন্য ভালো খবর যে সরকার এটি স্বীকার করছে। অতীতের সরকার এটি স্বীকার করেনি যে ব্যাংকের অবস্থা ভালো নয়। এই যে স্বীকার করছেন এটি ভালো খবর। এই স্বীকার করার পর থেকে কিন্তু ব্যাংকের সংস্কার কিংবা যা যা প্রয়োজনীয় আপনার উদ্যোগ সেটা সরকার নেবেন। যেহেতু আমি বলেছি এখানে কোনো রাজনৈতিক প্রেশার নেই, তারা রাজনৈতিক কোনো পরিচয় নেই, সুতরাং তারা নির্মমভাবে কাজ করবেন রাজনীতি মুক্ত হয়ে। এটি হচ্ছে ভালো খবর। জি স্যার, গ্রাহকদের কি কোনো আস্থা সংকটে ভোগার কারণ আছে? তারা যদি ইসলামী ব্যাংকে যারা আসলে অ্যাকাউন্ট, তারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত যে এখনো তারা ভাবেন, যারা গ্রামের বা মফস্বলে থাকেন তারা ভাবেন যে ব্যাংক বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের চাপ বোধ করেন। আমরা যদিও জানি যে এটা আসলে রিফর্ম করা হচ্ছে, নতুন করে পুনর্গঠন করা হচ্ছে, আপনি যদি একটু বার্তা দিতেন। আমার বার্তায় তো কিছু হবে না, আমাদের স্বয়ং গভর্নর সাহেব একটা বার্তা দিয়েছেন যে কোনো ব্যাংক, ইসলামী ব্যাংক কিংবা একটি দুর্দশা কবলিত ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকের সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে মানুষের আস্থা, সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে। এখন মানুষের আস্থাটা কিভাবে কাজ করে, প্রতিটা ব্যাংক যেটা শক্তিশালী হোক কিংবা দুর্বল হোক, একটি প্রচন্ড শক্তিশালী ব্যাংকও যদি সব লোক একসাথে টাকা উঠিয়ে নিতে চায় সেই ব্যাংকটি ফল করবে। সুতরাং ব্যাংকটা চলে এইভাবে যে সব মানুষ একসাথে টাকা উঠাবে না। গভর্নর সাহেব তো কিছুদিন আগে তাই বলেছেন যে আপনারা যে সবাই যদি একসাথে টাকা নিতে চান তাহলে হবে না, আপনাদের প্রয়োজন মতো নেবেন, কিন্তু সেটা অনেক মানে ভীত সন্ত্রস্ত হয়ে ব্যাংকের টাকা সরিয়ে ফেলার প্রবণতাটাকে বন্ধ করতে হবে এবং সেটি সরকারকে বার্তাটি দিতে হবে যে না, কোনো ব্যাংক ফেল করবে না, কোনো গ্রাহক তার টাকা ফেরত পাবেন না, এরকম কোনো ঘটনা ঘটবে না। এটা যদি মানুষের মনের মধ্যে বোঝানো যায়, ব্যাংকগুলো ধীরে ধীরে পিক আপ করবে। আমরা চাই না কোনো ব্যাংক এইভাবে দুর্ঘটনা কবলিত হয়ে বন্ধ হয়ে যাবে। হয়তো কোনো ব্যাংক আলটিমেটলি পলিসি হিসেবে বন্ধ করতে হতে পারে, আমাদের দেশে ওভার ব্যাংক একটা ইন্ডাস্ট্রি। সুতরাং এইখান থেকে কিছু ব্যাংক আলটিমেটলি বন্ধ করতে হবে, তার জন্য লম্বা সময়ের প্রয়োজন। কিভাবে কোন ক্রেতায় কোন পদ্ধতিতে বন্ধ হবে সেটা পরের বিষয়, কিন্তু আপাতত জনগণকে আমিও এটা বলতে চাই যে এখনই কোনো ব্যাংক ফেল করার মতো কোনো অবস্থা নেই। জনগণের মতো একসাথে টাকা তুলতে চাইলে সমস্যা হবে, কিন্তু টাকা তারা পাবেন যদি তাদের প্রয়োজন মতো উঠান। এটা ভিতর সন্ত্রস্ত টাকা উঠিয়ে নেওয়ার প্রবণতাটা বন্ধ করতে হবে। এটা চাই যদি সবাই করে তাহলে একটা ভালো ব্যাংকে ফল করবে। এটা হচ্ছে অনেক গ্রাহককে আমরা দেখছি, কোনো কারণ নাই। জি স্যার, আমরা এসআইবিএল এর মতো ব্যাংকের গ্রাহকদেরকে দেখছি তারা টাকা তুলতে পারছেন না, তারা কোনো বুথে টাকা পাচ্ছেন না, এরকম অনেক অসুবিধা হচ্ছে। এবং এই ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা আসলে চেক নিয়ে তারা ব্যাংকে আসলে তারল্য সংকট, টাকা তুলতে পারছেন না, তারা বিকাশে লেনদেন করতে পারে, তারা কোনো কিছু আসলে এসআইবিএল এর করতে পারছেন না। এই যে এসআইবিএল এর তো সারা দেশব্যাপী গ্রাহক রয়েছেন, তারা এই মুহূর্তে এই সংকটটাতে পড়েছেন, কিন্তু এটার কোনো সমাধান বিষয়ে আসলে কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। এই ধরনের অনেক ঘটনা স্যার ঘটছে আসলে। না ঘটছে, আমি কিছুদিন শুনলাম শুধু এসআইবিএল কেন, এসআইবিএল যে সেই গ্রুপের ব্যাংকের অর্ডার নিচ্ছে না, এক্সিম ব্যাংকের কথা শুনেছেন। হ্যাঁ, তো কিন্তু কথা হচ্ছে এগুলো সাময়িক ব্যাপার, আমার মনে হয় না এগুলো নিয়ে আতঙ্কিত প্রয়োজন আছে। এখন এসআইবিএল এর গ্রাহকদের ধরেন এসআইবিএল এর কোনো গ্রাহক পে অর্ডার নিতে চায়, এখন পোর্ট অথরিটি বলছে যে তারা ওইসব ব্যাংকের পে অর্ডার নেবেন। এখন এগুলা আসলে সমাধানের জন্য একটু আমাদের সময় লাগবে, কিছুটা একটা ব্যবস্থা নিতে হবে। এসআইবিএল এর পে অর্ডার হয়তো জেনুইন পে অর্ডার, কিন্তু সেটা যদি পোর্ট না নেয় তাহলে চলবে কিভাবে? তার জন্য আমার মনে হয় এখানে সেন্ট্রাল ব্যাংকের কিছু ভূমিকা আছে যাতে এটা নিয়ে একটা সমাধান করা যায়। এটা পে অর্ডার না নেওয়া তো সমাধান না, এটাকে কিভাবে পে অর্ডারটি পাস হবে সেটা নিশ্চিত করা যদি যায় তাহলে আমার মনে হয় এই সমাধানটা আপাতত সাময়িক একটা সমাধান হতে পারে সমস্যাটা। জি স্যার, ছোট্ট করে একটু জানতে চাইবো, গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন তারা দেখা করেছেন, সেখান থেকে তারা বলেছেন যে এখন $5,000 পর্যন্ত এন্ডোর্সমেন্টের একটা সুযোগ পাচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন? আর পাশাপাশি তারা দাবি করেছেন যে এখন তারা পাসপোর্ট নয় এনআইডি দিয়ে আসলে এটা করা যাবে। তো এইটা আসলে তাদের দিক থেকে এই বক্তব্যটা এসছে, তারা সাংবাদিকদের ব্রিফ করে বলেছেন। এইটা নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো স্যার।
আচ্ছা, এটা আমি কালকে শুনেছি, তবে এনআইডির প্রসঙ্গটা শুনে আমি খুবই অবাক হয়েছি। প্রথম কথা হচ্ছে যে পাসপোর্টে এন্ডোর্স করাটা কোনো হচ্ছে, এটা হচ্ছে ট্রাভেল কোটায় করা হচ্ছে। তার মানে কি, কেউ তো ঘরে রেখে দেওয়ার জন্য কিংবা বাজার করতে যাওয়ার সময় ডলার কিনবেন না, তারা ডলার কিনবেন হচ্ছে ট্রাভেল কোটা। ট্রাভেল কোটা মানে বিদেশ ভ্রমণের জন্য। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির একটা অংশ। এখন কথা হচ্ছে, আপনি যদি ট্রাভেল কোডে এন্ডোর্স করেন তাহলে আপনি এনআইডিতে কেন দিবেন, আপনি কেন পাসপোর্টে দিবেন না? সুতরাং তারা দাবি করেছে, আমার মনে হয় না এটা বাংলাদেশ ব্যাংক রাজি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইড। সুতরাং এনআইডি দিয়ে ডলার এন্ডোর্স করার কোনো বিধান থাকা উচিত এবং এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমার মনে হয় নয় এটা বাংলাদেশ ব্যাংক রাজি। তাদের দাবি তো হতেই পারে, অনেক কিছু আমাদের তো এখন একটা দাবির দেশে পরিণত হয়েছে। যাই হোক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে $5,000 যে তাদেরকে এন্ডোর্স করার ক্ষমতা দেওয়া হচ্ছে, এটা আমি ইতিবাচক বলে মনে করি। কারণ কথা হচ্ছে যে এটা আপনার এক্সচেঞ্জ হাউসগুলা, তারা কিন্তু মানি চেঞ্জাররা, তারা যদি $5,000 মধ্যে এন্ডোর্স করতে পারেন, তাহলে বিদেশে যাওয়ার সময় মানুষের যে ক্যাশ ডলার নিতে চান তাদের একটা সুবিধা হবে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকগুলোর উপরে ক্যাশ ডলার যে এন্ডোর্স করার জন্য যে প্রেশার থাকে সেটা কমবে। তার মানে মানি চেঞ্জারদের কাছে যে ডলারটি আছে সেটা ব্যবহার হবে, যেই পরিমাণ ডলার ওখান থেকে নেবে সেই পরিমাণ ডলার ব্যাংকের উপর প্রেশার কম হবে। এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে ব্যাপারটা এরকম হতে হবে যে পাসপোর্টে এন্ডোর্স করতে হবে। কারণ কথা হচ্ছে, একজন ব্যক্তির প্রতি বছর বিদেশে মানে নর্থ সাউথ কান্ট্রিতে যাওয়ার জন্য তার কোটা হচ্ছে $12,000। এখন কথা হচ্ছে, যদি কেউ আপনার পাসপোর্টে এন্ডোর্স করে একটি এক্সচেঞ্জ হাউস থেকে $5,000 নিতে পারেন, তিনি ব্যাংক থেকে পাবেন বাকি $7,000। উনি এখান থেকে $5,000 নিলে আবার ওখান থেকে $12,000, তা হবে না। দুটো মিলিয়ে কিন্তু মানে একাধিক ব্যাংক থেকে যদি নেন কিংবা একাধিক এক্সচেঞ্জ হাউস থেকে পাসপোর্টে থাকা উচিত হবে $12,000। শুধু এই কারণে পাসপোর্ট এন্ডোর্সমেন্টটা হবে। এটা এনআইডি তে এন্ডোর্সমেন্ট, সো কল্ড এটা সম্ভব না। এনআইডি তে এন্ডোর্স করা তো সম্ভব না, কিভাবে এন্ডোর্স হবে? সুতরাং ওইটা না, ইস্যুটা হচ্ছে পাসপোর্ট এন্ডোর্স করতে। তবে $5,000 তাদের কাছ থেকে যে নেওয়ার বিধানটা হয়েছে, আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। জি, নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের আলোচনায় আপনি সময় দিয়েছেন এবং অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা আশা করব যে খেলাপি ঋণের যে সংস্কৃতি সেটি থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং যে রিফর্ম আসলে হচ্ছে সেটি ব্যাংক খাতে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আবারও ধন্যবাদ জানাই। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই স্যার আপনাকে পাশে পাবো। ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফারুক মঈনুদ্দিন, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান। কথা বলছিলেন খেলাপি ঋণ এবং ব্যাংক খাতের সমসাময়িক বিষয় নিয়ে। বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ার্ডের সাথে আছি বাবু কামরুজ্জামান। শ্রমিকের আন্দোলনে নিরাপত্তাহীনতায় বন্ধ থাকার কয়েকদিন পর খুলেছে আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। এতে শ্রমিক মালিকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে বাকি কারখানা খুলে দেওয়ার দাবি শ্রমিকদের। এদিকে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নাজমুল হুদার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার উৎপাদন কার্যক্রম চলছে পুরোদমে। শিল্প এলাকায় নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর অভিযান ঘোষণার পর মঙ্গলবার থেকে অধিকাংশ কারখানা খুলে দেয়া হয়। কাজে যোগ দিতে পেরে স্বস্তিতে শ্রমিকরা। এখন ভালোই লাগতেছে, অফিস খুলছে, অনেক আনন্দে আছি। সুন্দর লাগছে যে আমরা যে পর্যায়ে ছিলাম এখন অনেক ভালো আছে। এই পরিস্থিতিতে আমরা কিছুদিন যে ডিউটি করতে পারিনি, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের মালিক পক্ষের যেরকম ক্ষতি হয়েছে, মালিক পক্ষের ক্ষতি মানে আমাদেরই ক্ষতি। সরকার যেই আসুক না কেন যেন দেশটা আমাদের ভালোভাবে চলতে পারে, আমাদের কারখানাগুলো যেন ভালোভাবে চলে। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তিতে কারখানা কর্তৃপক্ষ। সবসময় যেন আমাদের কাজটা থাকে, আমরা যেন নির্বিঘ্নে কাজটা করে যেতে পারি। এই এক সপ্তাহ আমার প্রায় 1.5 কোটি টাকার মতো লস। এই ক্ষেত্রে আমার একটু কষ্ট হবে, তারপর আমি স্যালারি দিব। অনেক ফ্যাক্টরি দেখবেন যে আপনি স্যালারি দিতে পারবেন না সম্ভবত, কারণ আসলে এখানে কোনো ফ্যাক্টরির যে উদ্বৃত্ত কোনো টাকা থাকে না। বাকি কারখানাগুলো খুলে দেওয়ার দাবি শ্রমিকদের। আমরা চাচ্ছি যে আমাদের গার্মেন্টস খুলে দেখ, সুন্দরভাবে আমরা চাকরি বাকরি করব। আমরা সুশৃঙ্খলভাবে কাজ করতে চাই, ঠিক আছে? আমার এইটুকু দাবি। আমরা সারা মাস কাজ করছি, আমরা বেতন চাই, আমরা অফিস খুলে দেখ আমরা কাজ করব। গত কয়েকদিন ধরে শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছিল শ্রমিকরা। ফলে নিরাপত্তার স্বার্থে অন্তত 36টি কারখানা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর।
সবগুলো সূচকের নিম্নমুখী ধারায় চলছে লেনদেন। চলুন দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স আমরা দেখেছি আজকে এখন পর্যন্ত বেলা 1:30 পার হয়ে গেছে, সেই পর্যন্ত সবশেষ তথ্য 21 পয়েন্ট কমে 5765 পয়েন্ট অবস্থান করছে এবং ডিএসসির যে সরিয়া সূচক সেটিও 2 পয়েন্টের বেশি 2.69 পয়েন্ট কমে 1234 পয়েন্ট অবস্থান করছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক 11 পয়েন্ট কমে 2121 পয়েন্ট অবস্থান করছে এবং আজকে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 130টির দাম এখন পর্যন্ত বেড়েছে, 2 শতাধিকের দাম কমেছে, 207টির দর কমেছে, অপরিবর্তিত আছে 59টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। আর লেনদেনও আজকে কিছুটা ভাটা দেখা যাচ্ছে, এখন পর্যন্ত 433 কোটি 63 লাখ টাকার লেনদেন হয়েছে, যেটি আসলে দিন শেষে গিয়ে আর আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে দেখা যাবে সেটি 600 কোটি ছাড়াতে পারে, এরকম একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি আমাদের হাতে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে বন্দর বাণিজ্যের খবর। একের পর এক অনিয়ম ও দুর্নীতি করলেও দীর্ঘ 14 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল তবিয়তে আছেন একেএম ফজলুল্লাহ। অভিযোগ রয়েছে তার সময়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন প্রকল্পের নামে কোটি কোটি টাকার প্রকল্প নিলেও কোনোটিতেই মেলেনি সফলতা। এসব ব্যর্থতা ও লুটপাটের দায়ে ছাত্র জনতা পদত্যাগের আলটিমেটাম দিলেও পদ আঁকড়ে ধরে রাখতে মরিয়া এই কর্মকর্তা। আবু জাবেদের ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। আফ্রিকার দেশ উগান্ডার নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা না থাকলেও সেখান থেকেই প্রশিক্ষণ নিতেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। অভিযোগ উঠেছে গত 14 বছর ধরে উগান্ডার প্রশিক্ষণ নেওয়ার মতো একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ। আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বহাল তবিয়তে সেই আমলে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা। রেগুলার যেটা ওয়াসা থেকে আমাদের প্রাপ্য পানি সেটা আমরা এখনো পাচ্ছি না। একবেলা গোসল করতে বহুত কষ্ট হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন এবং পরিদর্শক এবং প্রশিক্ষণের নাম দিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের টাকা কিন্তু রাষ্ট্রের টাকা ক্ষতি করেছেন। এই প্রতিষ্ঠানে বসে আছেন, অনেকটা ধরতে গেলে দখল করে বসে আছেন। এই ওয়াসার এমডির আমলে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে অন্তত 10টি প্রকল্প নেওয়া হয়। 8,257 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। 5,802 কোটি টাকার আরো 2টি প্রকল্প চলমান। নগরবাসীর অভিযোগ, এসব প্রকল্পে তো মেলেনি, উল্টো বেড়েছে ভোগান্তি। দুর্নীতিবাজদের মধ্যে একটু শীর্ষস্থানীয় লোক সেটা বলার অপেক্ষা রাখে না। যারা তাদেরকে নিয়োগ দিয়েছে, নিয়োগ সময়সীমা বর্ধিত করেছে, তাদেরকে সন্তুষ্ট রাখার কাজটা ফজলুল্লাহ সাহেব ভালো জানতেন। তবে এই কর্মকর্তার দাবি তিনি কোনো দুর্নীতি করেননি, তার আমলেই বেড়েছে পানি সরবরাহ। আমাকে সরকার ইচ্ছে করে ক্যান্সেল করে দিতে পারে, কন্ট্রাক্ট যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারে, ক্যান্সেল করে দিলে আমি চলে যাবো। কিন্তু আমি আপনার কথায়, আপনারা 40 জন লোক এখানে এসে যে চিল্লান যে পদত্যাগ করবো, কেন পদত্যাগ করবো, কি কারণে? আপনি বললেন কি কারণ? ওরা বলতে আমি দুর্নীতিবাজ। তো বলেন কোন জায়গায় দুর্নীতি করছে, এটাও বলে না। শপথে বহাল থাকতে ওয়াসা বোর্ডের সদস্যদের কুক্ষিগত করে রাখার অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। বিগত 36 বছরে ইতিহাসের সবচাইতে বড় বন্যার দেখা মিলেছে গেল আগস্ট মাসে। এমনকি বন্যার পানির উচ্চতা 1988 সালের উচ্চতাকেও ছাড়িয়ে যায়। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চলতি বন্যায় কৃষির ক্ষতি প্রায় 5,000 কোটি টাকার উপরে। আর এই ক্ষতি থেকে মুক্তি পেতে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ আমন ধান রোপণ করার। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রি স্টুডেন্টস বিডি নামের একটি সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএইউতে আমন ধানের বীজ বপন করেছে। এই বীজের চারা দেয়া হবে বন্যা দুর্গত এলাকায়। চলতি বন্যায় যে পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটা প্রলয়ঙ্কারী দৃষ্টান্ত তৈরি করেছে। বন্যা দুর্গত এলাকায় শুধু কৃষির ক্ষতি প্রায় 5,000 কোটি টাকা। এবারের বন্যায় 24টি জেলার কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার প্রায় 3,55,000 হেক্টর আবাদি জমি বন্যায় আক্রান্ত হয়। এর মধ্যে 2,20,634 হেক্টর জমিতে
চাষ করা হয়েছিল আমন ধানের। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষি বিজ্ঞানীরা লেট আমন ধান চাষের উপর জোর দিচ্ছেন। আমন মৌসুমের একটা বড় অংশই বা একটা বড় সময় কিন্তু অলরেডি চলে গেছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি আর যে সময়টুকু আছে, রবি সিজনটা আসার আগেই তারা আর একটি ফসল তুলে নিয়ে আসতে পারবে। যদি 10-15% ফলনও কমে, তাহলেও তারা যদি নিজের খোরাকিটা তৈরি করতে পারে, তাহলে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা যথেষ্ট সহজ হবে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স ভিডি বন্যা দুর্গত এলাকায় আমন ধানের চারা সরবরাহ করার উদ্যোগ নিয়েছে। আমরা মোটামুটি 12 একর জমিতে বীজ লাগিয়েছি। আমরা সাধারণত নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনীতে আমরা চারা সরবরাহ করব। আমন মৌসুমের যে ক্ষয়ক্ষতি হইতো আমাদের পরবর্তী সময় যখন হারভেস্টিং এর সময়, সেই ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাইতে পারবো। কৃষি বিশ্লেষকরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এসব জমিতে প্রায় 20 লাখ টনের বেশি শস্য উৎপাদন করা সম্ভব হতো। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বাহরাইনে কার্যক্রম পরিচালনা করছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে 15% মুনাফা কর দিতে হবে। শর্ত সাপেক্ষে এই মুনাফা কর প্রযোজ্য হবে বলে জানিয়েছে গালফ বিজনেস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কোনো কোম্পানির বৈশ্বিক মুনাফা 75 কোটি ইউরো বা 83 কোটি ডলার অতিক্রম করলে মুনাফা দিতে হবে। আগামী 1 জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এই কর। উপসাগরীয় দেশটির রাজস্ব ব্যুরো ডোমেস্টিক মিনিমাম টপ আপ ট্যাক্স শিরোনামে এই করের ঘোষণা দিয়েছে। নতুন কর কাঠামোটি অর্গানাইজেশন অব ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি। এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।